এই তোমার কি একটু আক্কেল জ্ঞান নেই? ঘুমন্ত একটা মানুষকে লিপ কিস করস? আসলেই না, তোমার ঘুমন্ত অবস্থায় চেহারাটা এতটা কিউট লাগছিল, এই জন্য কি করবো বলে, লোভ সামলাতে পারি নাই, তাই কিস করে ফেলেছি। তাই বলে লিপ কিস করবা? আমার যা ইচ্ছা তাই করবো। আচ্ছা তুমি এত সুন্দর কেন বলো তো? দেখো সকাল সকাল আমি তোমার মতো এত রোমান্টিক হতে পারবো না, অরোমান্টিক কোথাকার। আবার বলে না কি আমি 15-20টা বাচ্চা কাচ্চা হওয়ার আগ পর্যন্ত আমার রোমান্টিক শেষ হবে না। কি হলো, রাগ করিস কেন আবার? তোমার এখানে এসে আমার জন্মের শিক্ষা হয়ে গেছে। কেন বাবু, আমি আবার কি করেছি? এতক্ষণ সুমাইয়ের মুখের উপর তাকিয়ে কথা বলছিলাম, এখন নজর পড়লো সুমাইয়ের দিকে, নতুন শাড়ি পরে আসছে আর ও শরীর থেকে মারাত্মক একটা ঘ্রাণ বের হচ্ছে। আমি সুমাইয়াকে এক টান দিয়ে আমার বুকে টেনে এনে জড়িয়ে ধরলাম। এই কি করস? কেন, তুই যে এতক্ষণ কি করছি মনে আছে? এখন কোনো কথা বলবে না। দেখো মাত্র গোসল করে আসছি, এখন অফিসে যাব, প্লিজ এমন করো না, ছেড়ে দাও। ছাড়ার জন্য তো আর ধরি নাই। আচ্ছা তোমার চুলে কি দাও বলো তো? এখন আমি তো তোমার এই চুলের ঘ্রাণে পাগল হয়ে যাব, তাই নাকি স্যার? মনটা চাইতেছে কি জানো, কি গো, তোমাকে খেয়ে। এই চুপ করো তো, সকালে যত সব আজাইরা কথাবার্তা, এখন ছাড়ো, আমাকে অফিস যেতে হবে। এটাকে কি তোমার অফিস বলে মনে হয় না? এখানে আবার তুমি অফিস পেলে কোথা থেকে? কেন, আমি যে তোমাকে জড়িয়ে ধরছি ভালো লাগছে না? দেখো আমার জামাই কালকে অফিস থেকে ছুটি নিয়ে আইছি, আজকে তো যেতেই হবে নাকি? যাবা তো, তবে একটু পরে তোমাকে জড়িয়ে ধরতে আমার অনেক ভালো লাগছে। এত সুন্দর কেন তুমি বলো তো? ধুর তোমার যত সব ফালতু চিন্তা ভাবনা। কি করব বলো, তোমার মতো একটা সুন্দর বউ পেলে এসব চিন্তা ভাবনা তো করতেই হবে। বলতে হবে মাগার মনের মতো একটা বউ পেয়েছি। এখনো বউ হয় নাই, বুঝলা? হয় নাই তো কি হয়েছে, হয়ে যাবে। সুমাইয়া চুলের মাঝেই আমার মুখ ডুবিয়ে দিলাম। এই কি করো, ছাড় বলছি। আমার কেমন কেমন জানি লাগছে, ছাড়ার জন্য তো ধরি নাই বেবি। ম্যাডাম আপনার হয়েছে? সুমাইয়াকে ছেড়ে দিলাম। সুমাইয়া আমার কাছ থেকে উঠে হয়েছে। লাদিন তুমি ফ্রেশ হয়ে নাস্তা করে চলে যেও, আমি অফিসে গেলাম। যাও। সুমাইয়া রুমের বাইরে চলে গেল। মারিয়া দরজার সামনে দাঁড়িয়েছে। এই ছেড়ির ঘরের ছেড়ি, তোর জন্য আমি আজকে একটু রোমান্টিক হতে পারলাম না। আর একটু পরে এলে কি হতো বলতো? তোরা যা শুরু করলি দেখিস বিয়ের আগে যেন বাচ্চা না হয়ে যায়। তোরে বলছে। তাহলে রাতে কই ছিলা চান্দু? যেখানেই ছিলাম, তোর তাতে কি? মজা তো খুব মারতেছো। দেখো না জেনে শুনে একদম কথা বলবা না। আরে মজা করলাম, এত রেগে যাস কেন? আর আমি জানি তুই কেমন ভালো। আচ্ছা তোর খবর কি? মারিয়া কই? তুমি? জি মে আসছি। যাই রে লাদেন, ভালো করে সব কিছু দেখে রাখিস। মারিয়া চলে গেল। আমি ফ্রেশ হয়ে বাইরে চলে গেলাম। বস বাবা, আমাদের সাথে নাস্তা করে যাও। না আন্টি, আজকে আমার কপালে পিঠে আছে, আম্মু মনে হয় রেগে গেছে, আমাকে যেতে হবে। আচ্ছা যাও বাবা। আমি উপরে চলে আসলাম। মিলি দরজা খুলে দিল। আম্মু ভাইয়া এসেছে দেখো। কি রে লাদেন, রাতে তুই কোথায় ছিলি? কই আর থাকবো, তুমি জানো না ভাবির। আমি তাড়াতাড়ি মিলির মুখ ধরলাম। আমি আস্তে করে বললাম, বোন তোরে 500 টাকা দিব, তবু আম্মুর কাছে মুখ খুলিস না। কিরে, ওর মুখে হাত ধরলি কেন? আমি মিলির মুখ থেকে হাত ছেড়ে দিয়ে বললাম, আম্মু এক বন্ধুর বাসায় ছিলাম। আম্মু ভাইয়া ফোন করে আমাকে বলেছিল, তোমাকে বলতে মনে ছিল না আমার। যাক বাবা, বেঁচে গেলাম। বস আমি নাস্তা দিচ্ছি। আমি গিয়ে টেবিলে বসলাম। ভাইয়া আমার টাকা দে এখন। কিসের টাকা? টাকা দিবি না? আমার কাছে এখন কোনো টাকা নেই। দাঁড়া, আম্মুকে সত্যি কথা বলছি। এই নে বোন, তবু মুখ খুলিস না। আসলে রাতে তুই কোথায় ছিলি ভাই? তুই জানিস না রাতে আমি কই ছিলাম? আমি কিভাবে জানবো রাতে তুই কই ছিলি? আমার টাকা তো আর পাবি না। ধুর, ওর কথায় বোকা হয়ে আমিও টাকা দিয়ে দিলাম। ধুর, আমি কি কম বোকা? এই বুদ্ধি নিয়ে কিভাবে যে কাজ করি বুঝি না। হঠাৎ দেখি ফোনটা বাজতেছে। হ্যালো, কে বলছেন? স্যার আমি সুমন। বল স্যার, আজকে ওদের কাজ। আমি উঠে রুমে যেতে লাগলাম। ভাইয়া কই যাস? এই তো আসছি, একটু অপেক্ষা কর। জি স্যার বলেন। আজকে ওদের খবর নাও, ওরা কি ব্যবসা করে আর কি কি করে, সব খবরগুলো রাখতে হবে। জি স্যার। নাস্তা শেষ করে রুমে এসে চিন্তা করছি কি করব। যত তাড়াতাড়ি সম্ভব মেহেরকে মারতে হবে। ওকে তো মারা কোনো ব্যাপার না, এই নে সুযোগ বুঝে একটা কোপ দিতে হবে। হঠাৎ ফোনটা টুং করে উঠলো। দেখি আবার সেই দিনের আইডিটা। সেদিন এভাবে চলে গেলেন কেন? এমনই আমার ভালো লাগে না। আপনারা একটা পিক দেন তো, তাহলে আপনাকে আমি চিনে ফেলবো। আপনাদের মতো ছেলেদের সমস্যা কি বলেন তো? একটু কথা বলতে গেলেই পিক চেয়ে বসেন। এই কথাটা শুনে আমার খুব রাগ হলো। যেই আমি জীবনে কোনো মেয়ের সাথে মেসেঞ্জারে কথা বলি না, আর এই মেয়ে বলে নাকি আমার সমস্যা। রাগে অফলাইন হয়ে গেলাম। রুম থেকে বাহির গিয়ে মিলি কি হয়েছে ভাইয়া? মিতুদের বাসায় যাবি? ভাইয়া যাবো। আম্মু তুমি যাবে? না বাবা তোরা যা। মিলি যা গিয়ে রেডি হ। আচ্ছা ভাইয়া তুই কিছুক্ষণ অপেক্ষা কর, আমি আসছি। একটু পর মিলি রেডি হয়ে আসলো। দোকান থেকে কয়েক কেজি মিষ্টি কিনে রওনা দিলাম। বিশেষ করে আমাদের গ্রাম অঞ্চলে কারো বাড়িতে গেলে মিষ্টি নেই, এজন্য বললাম। আপনাদের ঢাকায় কি নাই ভাই তা আমি জানি না, ভুল হলে মাফ করবেন। মিতুদের বাসার সামনে এসে কলিং বেল বাজতেই ফারজানা এসে দরজা খুলে দিল। আমাকে দেখে ফারজানা জড়িয়ে ধরলো। কেমন আছেন স্যার? আপনি আমাদের ছেড়ে কেন চলে গেলেন? এই তো ভালো আছি, তুমি কেমন আছো? ভালো না, আপনি কেন আমাদের ছেড়ে গেলেন স্যার? আচ্ছা এগুলো নাও, দেন স্যার আমার কাছে। আপু তুমি কেমন আছো? এই তো ভালো আছি। ভিতরে গিয়ে দেখি আঙ্কেল আর আন্টি বসে আছে। তবে আঙ্কেল আমাকে দেখে খুশি হয় নাই, বুঝতেই পারছি। আঙ্কেল আমার উপর কি রেগে আছেন এখনো? আরে বাবা না, বস। আন্টি মিতু কই? মিতুকে তো রুমে পেলাম না। মিতুর কথা বলতেই আঙ্কেল আর আন্টি কেঁদে দিল। কি হয়েছে আঙ্কেল? মিতুর কিছু হয় নাই তো?
আমার মেয়েকে তোমার পছন্দ হয় না এটা বলতে, তাহলে আজকে আমার এই দিন দেখতে হতো না। আমি কান্নার ভাব করে বললাম, কি হয়েছে আঙ্কেল বলেন তো প্রথম থেকে? তোমার সাথে ও যেই দিন আমার মেয়ে ঘুরতে যায় তখন তুমি বলেছিলে তোমার বিয়ে ঠিক হয়েছে। আমি দেখেছি কান্না করতে করতে বাড়িতে এসেছে, এমনকি রাতে ভাতও খায় নাই মিতু। আর যখন তুমি এই বাসা ছেড়ে চলে যাও, মিতু কোনো একভাবে জানতে পারে যে তোমার বিয়ে ঠিক ছিল না আর তুমি মন্ত্রীকে বিয়ে করতে রাজি হয়েছো। এটা আমার মেয়ে সহ্য করতে পারে নাই বাবা, তাই ও ফাঁস লইতে গেছিল। পরে ওর মা দেখে ফেলছে, এই জন্য বেঁচে গেছে। কিন্তু রাতে মৃত্যু রুমে গিয়ে দেখে হাত কেটে ফেলেছে আর ও বেহুশ হয়ে পড়ে আছে। তাড়াতাড়ি ওকে হাসপাতালে নিয়ে গেলাম। হাসপাতাল থেকে ওকে বাড়িতে এনে বললাম কেন এমন করলি, কিন্তু ও কিছুতেই বলে নাই। শেষে বলেছে আমি আর আমার দেশে থাকতে চাই না, আমাকে বিদেশে পাঠিয়ে দাও, আমি ওখান থেকে পড়াশোনা করব। বিশ্বাস করো বাবা, তখন এই কথাটা শুনে আমার খুব কষ্ট হচ্ছিল। দুইটা মেয়ে আমার, কিভাবে একটাকে বিদেশে দিই? আমি বলছি সামনে তোর পরীক্ষা, পরীক্ষার পর বিদেশ যাস, কিন্তু না, সে যাবেই যাবে। কি আর করব বাবা, শেষে আমিও রাজি হয়ে গেলাম। আর এসব কথা জানতে পারি ওর এক বান্ধবীর কাছে। কেন বাবা তুমি এমন করলে? আমার কি ছিল না বলো বাবা? আমার এই বাসাটাও যদি বলতে আমি তোমাকে লিখে দিতাম। আমার মেয়ের মাঝে কি কমতি ছিল বলো? আজকে আমি আমার এক মেয়েকে হারিয়ে ফেললাম। আমি আঙ্কেলের কথা শুনে কান্না করে দিলাম। একটা মেয়ে আমাকে এত ভালোবাসে আর আমি জানি না? আসলে সব আমার জন্য এমন হয়েছে। কেন আমি মিথ্যে কথা বলতে গেলাম? আজ নিজেকে অনেক বড় অপরাধী বলে মনে হচ্ছে। আমি আঙ্কেলের পায়ে পড়ে গেলাম, আমাকে মাফ করে দেন আঙ্কেল, সব দোষ আমার। আমি জানতাম না আমার জন্য এমন হবে, এরকম কিছু হবে। জানলে বিশ্বাস করেন আমি কখনোই এমন হতে দিতাম না। ওঠ বাবা, যা হয়েছে তো হয়েছে, আমার মেয়ে তো আর ফিরে আসবে না। আঙ্কেল মিতুর ফোন নাম্বারটা একটু দেবেন? ও আমাদের কারোর সাথে কথা বলে না, যখন দরকার হয় তখন একটু ফোন করে। ভাইয়া আমার কাছে আছে, এই নাও নাম্বারটা তুলে দাও। বসো বাবা। না আঙ্কেল আজকে আর বসবো না, বাসায় যেতে হবে, একটু কাজ আছে। আসলে এই পরিস্থিতি এখানে থাকা যাবে না, তাই মিথ্যা কথা বললাম। মাত্র আসছো আর এখনই চলে যাবে? বসলাও তো না, আরেকদিন আম্মুকে নিয়ে আসবো। বাবা আমার কথায় আবার তুমি রাগ করো নাই তো? আরে আঙ্কেল কি যে বলেন আঙ্কেল, আমি আপনার মেয়ের ভালোবাসা বুঝতে পারি নাই। আমি ওকে বুঝিয়ে বলেছিলাম তুমি এখনো ছোট, এসব বিষয়ে চিন্তা করো না, পড়াশোনায় মন দাও। কিন্তু আমি জানতাম না এতটা ভালোবাসে ও আমায়। আজকে আমি যদি ওকে মিথ্যা কথা না বলতাম তাহলে আজকে আর এই দিনটা আমাকে দেখতে হতো না। কান্না করিও না বাবা, বাদ দাও। এখন আমার মেয়ে হয়তো ও শরীরে জিদে কিছু করতে পারবে। আচ্ছা আঙ্কেল আজকে আসি, ভালো থাকবেন। আচ্ছা বাবা। আমাদের পিছনে পিছনে আসছে ফারজানা। ফারজানা এত কিছু হয়ে গেল, আমাকে একটা ফোন করে বলতেও পারলে না? আপু ফোন করতে বারণ দিয়েছে, তোমার আপুর সাথে কথা হলে আমাকে বলো। আচ্ছা ভাইয়া, ভাইয়া একটু দাঁড়ান, একটু দাঁড়ান। কি হয়েছে? আমি ভিতর থেকে আসছি। আচ্ছা যাও। আমি মন খারাপ করে দাঁড়িয়েছি, আমার সাথে কেন এমন হলো? ভাইয়া মন খারাপ? আরে না, বুঝতে পারছি। এই নেন ভাইয়া, এটা তো একটা চিঠি আপু আপনার জন্য লিখে রাখছে, বলছে কোনোদিন যদি আপনার সাথে আমার দেখা হয় তাহলে এই চিঠিটা আপনাকে দিতে। আমি ফারজানার কাছ থেকে চিঠিটা নিয়েছি। আচ্ছা আসি তাহলে, ভালো থেকো। এই নাও। না ভাইয়া টাকা লাগবে না, রাখ বলছি। আচ্ছা ভাইয়া আবার আসবেন। চিঠিটা পকেটে ঢুকিয়ে রাখলাম, বাড়িতে গিয়ে পড়বো। ভাইয়া কি থেকে কি যে হয়ে গেল। আমিও ভাবতে পারি নাই মিতু এরকম করবে। আসলে ভাইয়া মিতু তোরে অনেক ভালোবাসতো, আমি বুঝতে পারি নাই রে। কান্না করিস না ভাইয়া, সব ঠিক হয়ে যাবে, যা আছে কপালে তাই হবে হয়তো। হঠাৎ দেখি ফোনটা বাজতেছে, ফোন রিসিভ করে সুমন বল। স্যার মেহের আর ওর ছেলে মিলে কালো ধান্দায় ব্যবসা করে, এই যেমন স্যার ইয়াবা, মদ, ড্রাগস ইত্যাদি আরো অনেক কিছু। তাহলে আমার হিসেব আরো সহজ হয়ে গেল। তুমি এক কাজ কর, বলবে চায়না থেকে 2 জন লোক আসবে ডিল করতে, 1 কোটি টাকা ডিল। ওদের লোক দিয়ে বলাবে আর বলবে ফ্যাক্টরিতে থাকবে, সময়টা ওদের বললে কয়টায় আসতে, আর রাতে আমি সব প্ল্যান বুঝিয়ে দেবো তোমাকে। কালকে ওর শেষ দিন। জি স্যার, কাজ হয়ে যাবে। আচ্ছা ফোন রাখি, ভাইয়াকে ফোন করছিল এই কাজের বিষয়ে। বাড়িতে এসে আমার রুমে গেলাম, মিতুর দেওয়া চিঠিটা খুললাম। আমার প্রিয় ভালোবাসার লাদেন, প্রথমেই বলছি আমি তোমাকে অনেক ভালোবাসি, আর যদি পারো আমাকে মাফ করে দিও। একটা কথা কি জানো, তুমি বলেছিলে আমার ভালোবাসা ছিল আবেগ। বিশ্বাস করো আমি তোমাকে এত ভালোবাসি, তোমার জন্য আমি মরতে গেছিলাম, কিন্তু আম্মুর জন্য পারি নাই। তাও কি তুমি বলবে আমার ভালোবাসা ছিল আবেগ? কোন দিন কোনো ছেলের সাথে কথা বলি নাই, আমি জানি আমার ভালোবাসার মানুষ, তাও কেন আমি অন্যের সাথে কথা বলবো? তাও কি বলবে আমার ভালোবাসার আবেগ ছিল? তোমার জন্য রাতে হাতে শিরা কেটে মরতে চেয়েছিলাম, কিন্তু আম্মু আর আব্বু আমাকে হাসপাতালে নিয়ে বাঁচিয়ে ফেললো। আর কিভাবে ভালোবাসার প্রমাণ দেবো বলো? এটা বলতে পারবে হয়তো আমার জন্য তো মরতে আর পারো না, এই আবেগের ভালোবাসা আমার দরকার নেই। আর কিভাবে তোমাকে আমি বলবো যে ভালোবাসি? একটা মেয়ে আমার মনে হয় এত থেকে বেশি তোমাকে ভালোবাসতে পারবে না। আমি খুব স্বপ্ন দেখতাম তোমাকে নিয়ে, এই স্বপ্ন আমার কোনোদিনই পূরণ হলো না। ভালোবাসা যদি প্রকাশ করা যেত তাহলে আমার ভালোবাসা হয়তো সবার উপরে থাকতো। জানি না আমার ভবিষ্যতে কি আছে,
আছে, তোমাকে আমি অনেক অনেক ভালোবাসি, জানি তুমি আমাকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করে নেবে। এইটা আমার নিজ চোখে দেখার আগে চলে গেলাম। তোমার মনে কি একটু আমার জন্য ভালোবাসার জন্ম হলো না? আমি কি এত বড় অপরাধ করে ফেলেছি তোমাকে ভালোবেসে? এই লাদেন, আমাকে কি একটু ভালোবাসা যায় না? একটুখানি ভালোবাসতে আমাকে, আমি আমার কলিজাটা কেটে দিতাম তোমাকে। ভালোবাসি তোমাকে অনেক অনেক, মনটা চাইছে জোর করে তোমাকে তুলে আনি, আমার বুকটা ফেটে যাচ্ছে এই কথাগুলো লিখতে। আর কিভাবে তোমাকে বলবো যে আমি তোমায় কতটা ভালোবাসি? একটু ভালোবাসো না আমার, আমি তোমার কাছে ভালোবাসার ভিক্ষা চাইছি একটু। ওই লাদেন, একবার ফিরে আসো না, অনেক ভালোবাসি যে, অনেক ভালোবাসি তোমাকে, তোমায় ছাড়া থাকতে অনেক কষ্ট হয়। দোয়া করিও যেন আমি পাগল হয়ে যাই, তাও বলতে পারবো তোমাকে ভালোবেসে আমি পাগল হয়ে গেছি। আমি কি দেখতে শুনতে এতটাই খারাপ যে তোমার চোখে আমি পছন্দ না? আর কিছুই লিখতে পারলাম না, মনে হচ্ছে যেন কেউ আমাকে শরীর ছিঁড়ে লবণ দিয়ে দিলে যেরকম ব্যথা বেদনা হয় ঠিক তেমন আমি অনুভব করছি। ভালো থেকো তুমি, আমি না হয় পাগল হয়ে ঘুরবো। শেষে একটা কথা বলতে চাই, অনেক অনেক ভালোবাসি তোমাকে, আই লাভ ইউ লাদেন। পুরো চিঠিটা চোখের পানি দিয়ে ভিজানো মনে হচ্ছে। ইতি তোর পাগলি তো হতে পারলাম না, এক ভালোবাসা না পাওয়া হতভাগিনী মেয়ে মিতু। চিঠিটা পড়ে আমি বেহুশ হয়ে মাটিতে পড়ে গেলাম।